আসসালামু আলাইকুম। প্রিয় ক্যাডার প্রত্যাশী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। শীতের সন্ধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি জেনেসিস বিসিএস এর পক্ষ থেকে। আজকের আমাদের আলোচনার টপিক বিসিএস এর ক্যাডার। বিভিন্ন ধরনের ক্যাডার থাকে, বিসিএস ক্যাডার চয়েস সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। আপনারা জানেন যে 50তম বিসিএস এর অনলাইন আবেদন জান প্রক্রিয়া সেটা আজ সবাইকে 4 কমেন্ট করার ডিসেম্বর চেষ্টা থেকে করে। শুরু হয়েছে এবং এটা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এই বিসিএস এর মাধ্যমে 1755 জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নন ক্যাডার 395 জনও এই বিসিএস সার্কুলারের মাধ্যমে নিয়োগ পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্যাডার চয়েস। এই ক্যাডার চয়েসে আপনারা জানেন অনেক ধরনের ক্যাডার আছে। বিশেষ করে সাধারণ ক্যাডারগুলোর মধ্যে বিসিএস প্রশাসন, বিসিএস পররাষ্ট্র, পুলিশ, এরপরে তথ্য, কর, এরকম বেশ কিছু ক্যাডার আছে যেগুলো আসলে আমাদের অনেক সময় বোঝার কিছু সমস্যা থাকে। আমরা কোনটাকে প্রায়োরিটি দেব, কোনটাকে আমাদের প্রায়োরিটির লিস্টে যদি প্রথম দিকে থাকে, অথবা কোনটাকে আমি গুরুত্ব সহকারে দিব, এটা যদি আমি ঠিক মতো জানতে পারি বা আমি ঠিক মতো আমরা যদি জানতে পারি, তাহলে বিষয়গুলো খুব সহজ হয় আপনাদের জন্য। তো খুব বেশি আলোচনায় আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের এই যে আজকের গুরুত্বপূর্ণ সেশন বিসিএস ক্যাডার চয়েস, এটার একটা খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা সেশন আপনাদের সামনে। মূলত আজকে আলোচনা করবেন আমাদের একজন জনপ্রিয় ক্যারিয়ার কনসালটেন্ট এবং হচ্ছে জনপ্রিয় মুখ বিসিএস এর বিসিএস যারা বিসিএস এর জন্য যারা এতদিন ধরে জড়িত আছেন বা বিসিএস এর জন্য পড়াশোনা করছেন, জনপ্রিয় মুখ আপনারা চিনে থাকবেন, জনাব মোস্তফা ওবায়দুল্লাহ স্যার। উনি আজকে আপনাদের সামনে কথা বলবেন বিসিএস ক্যাডার সংক্রান্ত। বিসিএস ক্যাডার চয়েস আপনি কিভাবে চয়েস করবেন এবং এর গুরুত্ব কি। তো স্যারকে আমি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সোহান স্যারকে, একজন পপুলার মেন্টর এবং ডক্টর। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা 50তম বিসিএস প্রার্থী। আমি মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী, আমার সম্পর্কে বলেছেন, আমার একজন সম্মানিত সহকর্মী। আমি আপনাদেরকে আজকে এই যে 50তম বিসিএস ফর্ম পূরণের কাজ শুরু হলো আজকে থেকে 4 ডিসেম্বর, এবং এটা চলবে হচ্ছে আগামী 30 তারিখ পর্যন্ত, মানে এই মাসের শেষ পর্যন্ত এটার সুযোগ আছে। তো যারা ফ্রেশ ক্যান্ডিডেটস, তাদের জন্য আমি বলবো এই আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে পারে। যারা আগে থেকে বিসিএস দিচ্ছেন তাদেরকেও বলি, আপনারাও প্লিজ এই আলোচনাটা সময় সুযোগ থাকলে শুনবেন। আশা করছি আপনার চিন্তার ইনপুট হিসেবে এটা আপনার জন্য সহায়ক হতে পারে। তো জেনেসিস ফ্যামিলি থেকে আমি পেজ থেকে এই লাইভে এসেছি, আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা শুনছেন, আপনারা এই আলোচনাটাকে আপনারা আপনাদের পেজে শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে ক্যাডার সিলেকশন সংক্রান্ত বিষয়ে, আপনারা প্রশ্ন রাখতে পারেন কমেন্ট সেকশনে। আমি আপনাদের কমেন্টগুলো চেষ্টা করব আমার সময় সুযোগ আমার কন্টেন্টের সাথে যতটুকু সম্ভব উত্তর করার জন্য, বা আমার যা জানা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেটা পারি, কোনো কারণে আমার যদি সীমাবদ্ধতা থাকে তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীতে কোনো এক সময় সেটা কভার করার চেষ্টা করব। এখন ক্যারিয়ার চয়েস 50তম বিসিএস, এটা হচ্ছে এই বছরের, মানে 2025 সালের তৃতীয় বিসিএস সার্কুলার। এটা হচ্ছে বিসিএস এর জন্য একটা ইউনিক ইয়ার। আমরা বছরের শুরুতেই বলা যায় গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, অগাস্ট বিপ্লব বা জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পরে নতুন যে রিফর্মড পাবলিক সার্ভিস কমিশন, সেখানে আমরা নতুন নেতৃত্ব দেখতে পাই। এবং এই নতুন কমিশন, পুনর্গঠিত কমিশন আসার পরে এই বছরটি পাবলিক সার্ভিস কমিশন খুবই ঝড়ময় বলা যায়, মানে খুবই কর্মতৎপর ছিল। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 48th বিসিএস হেলথ, ডাক্তারদের জন্য একটি স্পেশাল বিসিএস নেওয়া হয়েছে।
যে বিসিএস এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের জন্য অপেক্ষমান আছেন। আবার ৪৯তম বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের জন্য আরেকটি স্পেশাল বিসিএস, অনেকদিন পরে শিক্ষা ক্যাডারের জন্য বিসিএস এর আয়োজন করেছে পাবলিক সার্ভিস কমিশন। ৪৯তম বিসিএস এও প্রিলিমিনারি পরীক্ষা গিয়ে মৌখিক পরীক্ষা হয়ে রিকমেন্ডেশনের কাজ পাবলিক কমিশন খুবই স্মুথলি, খুবই দ্রুততার সাথে শেষ করেছে। অর্থাৎ ৪৮তম এবং ৪৯তম বিসিএস, দুটি বিসিএসই রিকমেন্ডেড অবস্থায় আছে, তারা নিয়োগের জন্য অপেক্ষমান আছে। এর মধ্যেই এই গত নভেম্বর মাসে তারা সার্কুলার দিয়েছে বিসিএস 50, অর্থাৎ 50তম বিসিএস এর সার্কুলার। এটি হচ্ছে জেনারেল বিসিএস। অর্থাৎ এই গত মাসে এই এক বছরের মধ্যে আমরা 3টা বিসিএস পাওয়া, সেটা পাবলিক সার্ভিস কমিশনের হিস্ট্রিতে এরকম আছে কিনা আমার জানা নাই। তো এটা এই দিক থেকে চিন্তা করলে যারা কেরিয়ার প্রত্যাশী, কেরিয়ার এক্সপেক্টেন্ট যারা আছেন, তাদের জন্য আমি বলবো যে এটা একটা দুর্লভ সুযোগ, এবং কেরিয়ার এক্সপেক্টেন্টদের জন্য এটা একটা বিশাল সুখবর যে পাবলিক সার্ভিস কমিশন অনেক বেশি তৎপর আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে, যারা বাংলাদেশ সিভিল সার্ভিসে তাদের কেরিয়ার গঠন করতে চায়। আজকের আলোচনার প্রতিপাদ্য হচ্ছে এই যে 50তম বিসিএস জেনারেল সার্কুলার হলো, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। তার মধ্যে একটি হচ্ছে ক্যাডার চয়েস। কিভাবে 50তম বিসিএস এর ফর্মটি পূরণ করবেন সেই বিষয়ে আমাদের সম্মানিত সহকর্মীরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আরেকটি সেশন করে আপনাদেরকে সেই বিষয়ে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন, কোনো কোয়েরি যদি থাকে, সেটা আপনারা ইনবক্সে জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য। আজকের আমার আলোচনার মূল টপিক হচ্ছে ক্যাডার চয়েস। এই যে 50তম বিসিএস ক্যাডার চয়েস, সেখানে আমি আলোচনায় আপনাদেরকে শরীক হওয়ার জন্য আহ্বান করছি। ক্যাডার চয়েসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আলোচনায় নিতে হবে, যা যা বিবেচনায় নিতে হবে। অনেকেই, বিশেষ করে যারা ফ্রেশ ক্যান্ডিডেটস, তারা অনেকটা অজ্ঞতাবশত বা না বুঝেই অন্যদের দেখাদেখি ক্যাডার চয়েসটা দিয়ে থাকেন। এটা কিন্তু ভালো হবে না, কারণ যখন প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষ হয়, পাবলিক সার্ভিস কমিশন যখন চূড়ান্তভাবে রেজাল্ট প্রসেসিং করে বিফোর রিকমেন্ডেশনস, তখন তারা একজন প্রার্থীর প্রাপ্ত নম্বর এবং তার পছন্দ ক্রমের যে অগ্রাধিকার, এই দুটি জিনিসকে তারা কাউন্ট করে। অর্থাৎ আপনি কত নম্বর পেয়েছেন, নম্বরের দিক থেকে মেধা, যেটা আমরা বলছি পরিচায়ক, আপনি কতটুকু এগিয়ে আছেন, এক। 2 নম্বর হচ্ছে কোন ক্যাডার পদটিকে আপনি অ্যাডভান্স, আপনি অগ্রাধিকার ভিত্তিতে রেখেছেন। কেউ ধরেন নম্বর পেয়েছে রিটেন এবং মৌখিক পরীক্ষা মিলে 620 বা 650 কিংবা 700 মার্কস নম্বর পেয়েছে। এই নম্বর পাওয়ার পরে কারো ধরেন প্রশাসন প্রথম চয়েস, কারো হচ্ছে প্রশাসন দ্বিতীয় চয়েস। সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন কি করবে? প্রথমত দেখবে হচ্ছে যে যার মার্কস বেশি, আমি ধরলাম দুইজনই সমান মার্কস পেয়েছে, কিন্তু দুইজনের মধ্যে প্রশাসন ক্যাডার যদি বন্টন করার প্রশ্ন আসে, যিনি প্রশাসন ক্যাডারটা আগে চয়েস দিয়েছেন, তিনি কিন্তু সিলেকশনটা পাবেন, তিনি রিকমেন্ডেশনটা পাবেন। সুতরাং ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনারা একটু সুচিন্তার প্রয়োগ ঘটানোর চেষ্টা করবেন। নিজেরা এই আলোচনাটা শুনবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে নয়, বিশেষ করে এটা সিনিয়র যারা, অগ্রজ যারা, এবং যারা এই বিষয়টি সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন, তাদের সাথে একটু আলোচনা করবেন। এটা কিন্তু অধৈর্যভাবে চিন্তা না করে হুট করে দিয়ে দেওয়ার বিষয় নয়। তাহলে আমরা আজকে একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব কোন কোন বিষয়টিতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, চিন্তা করা দরকার। এটার ক্ষেত্রে প্রথম যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে বিসিএস প্রার্থীরা কেন বিসিএস পরীক্ষা দেয়। এটি সম্পর্কে বলতে গেলে প্রথমে বলবো, এখানে জবের সুযোগ
কেমন আছে এটা বাদ দিলেও জবের জন্য কতগুলো আমাদের অপশন আছে। যারা বিসিএস প্রার্থী সদ্য কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, তারা কেউ বাংলাদেশ সিভিল সার্ভিসে কেরিয়ার গঠন করতে পারে, কেউ এনজিও সেক্টরে করতে পারে, কেউ প্রাইভেট সেক্টরে করতে পারে, কেউ নিজেরা ইনিশিয়েটরস উদ্যোক্তা হতে পারে, কেউ কেউ হায়ার স্টাডি বা আরো উন্নত জীবনের জন্য বিদেশে চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পথ কিন্তু রয়েছে। মানে প্রবলেমস অফ সিলেকশন, হ্যাঁ, সিলেকশনের সমস্যা, অর্থনীতির একটি মৌল সমস্যা, মৌলিক সমস্যা, এই যে নির্বাচনের সমস্যা, সিলেকশনের সমস্যা, সেটা কিন্তু আমাদের তরুণ গ্রাজুয়েটদের থাকে। তাদের মধ্যে যারা বিসিএসটাকেই গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে নেয়, তাদের মাথায় কি কাজ করে, তারা কোন চিন্তা থেকে বিসিএসটা দেয়? আমরা সবার প্রত্যেকেরই তো নিজস্ব চিন্তা থাকে, প্রত্যেকের নিজস্ব ধ্যান ধারণা থাকে, এক একজনের পারিপার্শ্বিক বর্তমান অবস্থান পরিস্থিতি এক এক রকম থাকে। এগুলোকে যদি আমরা একদিকে সরিয়ে রাখি, যদি আমরা ইন জেনারেল একটা কনক্লুশন ড্র করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো পাই। একটি হচ্ছে কেন প্রার্থীরা বিসিএস দেয়। একটা হলো এটি একটি পার্মানেন্ট জব। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, অন্যান্য সরকারি চাকরিও তো পার্মানেন্ট জব আছে, তাহলে দ্বিতীয় যে বিষয়টা আছে এটা একটা স্ট্যান্ডার্ড স্যালারি। আমাদের সরকারি কাঠামোতে, আমাদের দেশের বাস্তবতায় সরকারি কাঠামোতে যে সর্বোচ্চ বেতনটা দেওয়া হয়, এটা বাংলাদেশ সিভিল সার্ভিস নবম গ্রেড থেকে যারা চাকরি শুরু করে তাদেরকে দেওয়া হয়। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে পার্মানেন্ট জব, একটা স্থায়ী চাকরি। দুই নম্বর হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি বা আর্থিক প্যাকেজ যেটাকে আমরা বলছি, সেই বিষয়টি বিসিএস যারা চাকরি করেন তারা পেয়ে থাকেন। তিন নম্বর যে বিষয়টি আমি মনে করি অনেক দিক থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে সোশ্যাল রিকগনিশনস বা সামাজিক স্বীকৃতি। যারা বিসিএস পরীক্ষা দেয় বা যারা জব সিকার্স, তাদের মধ্যে অনেকেই তো ধরেন কেউ ব্যাংকার হয়, কেউ এনজিও কর্মী হয়, কেউ বেসরকারি সেক্টরে কাজ করেন, কেউ সিভিল সার্ভিসে কাজ করেন। তাদের মধ্যে সোশ্যাল রিকগনিশন, সমাজ কোনটাকে একটু ভ্যালু দিচ্ছে, সমাজ কোনটাকে একটু মূল্যায়ন করছে, সমাজে গ্রহণযোগ্যতা কোনটার বেশি, এই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছেন, নিশ্চয়ই আব্রাহাম মাসলোর নাম শুনেছেন। আব্রাহাম মাসলো তার একটা থিওরি দিয়েছেন, সেটি হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব, অর্থাৎ হায়ারার্কি নিডস থিওরি বলা হয় এটাকে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা আমার এই কথার সাথে কানেক্ট হতে পারবেন। সেটি হচ্ছে মানুষ কি চায়। মানুষ প্রথমত ফুড চায়, তারপরে হচ্ছে কি বেঁচে থাকার জন্য সে ফুড চায়, শেল্টার চায়, তার সেটা হচ্ছে বিলঙ্গিংনেস চায়, সে সামাজিক একটা পজিশন চায়, সে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে যেতে চায়। এই যে সোশ্যাল স্টিম, স্টিম নিড যেটাকে আমরা বলছি, সমাজে নিজের একটা অবস্থান তৈরি বা সোশ্যাল রিকগনিশন, এটা বিসিএস প্রার্থীদেরকে দারুণভাবে আকর্ষণ করে। আমরা যখন জব মার্কেটের অন্যান্য বিকল্প বিষয়গুলো নিয়ে চিন্তা করি, আমাদের বিকল্পের তো কোনো শেষ নাই, অসংখ্য বিকল্প আছে। কিন্তু আমরা হাল আমলে দেখেছি, হাল আমল নয় এটা অ্যাকচুয়ালি আমাদের মতো, আমরা তো এক সময় একেবারেই খুব দরিদ্র দেশ ছিলাম, ওখান থেকে আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত দেশ হয়েছি। আমরা এখন উন্নয়নের পথে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, চিন্তা করছি, কিছু অবস্থান আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, আমরা আরো ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। স্টিল আমরা ভারতীয় উপমহাদেশে আমাদের এই অঞ্চলে দেখেছি, যারা সরকারি চাকরি করে তাদের সরকারি গ্রহণযোগ্যতা বিভিন্ন কারণে, কিছু বিতর্ক ব্যতিক্রম বাদ দিলে, অনেক বেশি। তার উপর যদি সেটা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করার সুযোগ, এটাকে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন। তাহলে আমরা যদি মোটা দাগে বলতে চাই কারা বিসিএস দেয়, যারা একটা স্ট্যান্ডার্ড স্যালারি প্রত্যাশা করে, সোশ্যাল রিকগনিশন প্রতি যাদের আহ, দুর্বলতা আছে, এবং হচ্ছে একটা পার্মানেন্ট জব যারা চায়, তারা সাধারণত বিসিএস এর প্রতি আকৃষ্ট। আরো অনেক কারণ থাকতে পারে, আমি মেজর দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম। এরপর হচ্ছে ক্যাডার সিলেকশনের সময় আপনাকে আরেকটা বিষয়ে মনোযোগ দিতে হবে, সেটি হলো নিজের পছন্দের ক্যাডার। প্রথমটা হচ্ছে কারা বিসিএস দিচ্ছেন, মানে আপনারা যারা বিসিএস প্রার্থী,
তারা কেন বিসিএস দিচ্ছেন, এটা আমি বললাম ইন জেনারেল। সেকেন্ড যে বিষয়টি আপনাকে চিন্তা করতে হবে ক্যাডার সিলেকশনের সময়, সেটি হচ্ছে সরি, নিজের পছন্দের কেরিয়ার বা ক্যাডার। আমরা ধরেন র্যান্ডমলি একটা চিন্তা করেন, কেউ বিসিএস প্রশাসন ক্যাডার চিন্তা করে, কেউ বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার চিন্তা করে, কেউ বিসিএস পুলিশ ক্যাডার চিন্তা করেন, কেউ বিসিএস ট্যাক্সেশন, কেউ বিসিএস হেলথ, কেউ বিসিএস জেনারেল এডুকেশন পছন্দ করেন। সুতরাং আপনি যখন বিসিএস এর ফর্ম পূরণ করবেন, সেখানে ক্যাডার চয়েস দেবেন, আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আপনি কোনটাকে পছন্দ করছেন, আপনি নিজের জন্য কোন ফিউচার লাইফটা, কোন সেক্টরের ফিউচার লাইফটা আপনি নিজের জন্য ইমাজিন করছেন, কল্পনা করছেন, ভাবছেন। এই বিষয়টিতে আমাদের অনেক প্রার্থী, বিশেষ করে নতুন প্রার্থীরা ভুল করে। তারা অন্যের দেখা দেখি, আমি যদি স্পেসিফিক নাম ধরেও দেখি, আমি যেহেতু অনেকদিন ধরেই বিসিএস এ যারা পরীক্ষা দেয়, ক্যারিয়ার এক্সপেক্টেন্ট যারা আছে, তাদের নিয়ে কাজ করি, তাদের সাহচর্যে থাকি, আমি আমার একটা বড় ধরনের অভিজ্ঞতা আমি দেখেছি, অন্যের দেখা দেখি তারা নিজের পছন্দটা ঠিক করে। পরবর্তীতে প্রিলিমিনারি পাশ করার পর, লিখিত পাশ করার পর যখন মৌখিক পরীক্ষা দিতে যায়, তখন তারা তাদের এই কাজগুলোর জন্য, এই পছন্দক্রমের জন্য তাদেরকে অনুশোচনা করতে দেখা যায়। অনেকে বন্ধু দিয়েছে পররাষ্ট্র ক্যাডার, সেও পররাষ্ট্র ক্যাডার দিয়ে দিল, পরবর্তীতে তার মনে হলো যে না, এটা ঠিক হয় নাই। সে আইআর এ পরে ইন্টারন্যাশনাল রিলেশনস, কেউ তাকে বলেছে আইআর পড়লে, আইআর থেকে পড়লেই ডিপ্লোমেট হওয়া সহজ, উনি এটা দিয়ে দিয়েছেন। তো এই যে এইটা না করে আপনি কোনটা চাচ্ছেন, আসলে আপনার ফিউচার লাইফ, আপনার নিজস্ব অ্যাটিটিউড, চিন্তা, দৃষ্টিভঙ্গি, আপনি কি প্রেশার জবটাকে বেশি পছন্দ করতেছেন নাকি নিরিবিলি লাইফটা, কেরিয়ার লাইফটা চাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনার বিসিএস ক্যাডার ফর্ম পূরণ করার জন্য আপনাকে চিন্তায় রাখতে হবে, ভাবনায় রাখতে হবে। অন্যের পছন্দ নয়, আপনি নিজের পছন্দে ক্যারিয়ার চয়েসটি করবেন। 3 নম্বর হচ্ছে সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ ক্যাডারের প্রকৃতি। এটি একটু, যারা বিশেষ করে ফ্রেশ ক্যান্ডিডেটস যারা, তাদের জন্য এটি একটু নতুন আলোচনা বলে মনে হতে পারে। তবে ব্যাকগ্রাউন্ড যাদের সোশ্যাল সায়েন্স কিংবা কমার্স ফ্যাকাল্টি, তারা হয়তো এই জিনিসটার সাথে অনেক বেশি কানেক্ট ফিল করতে পারেন, এই অর্থে যে সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞ এটা একটি ওয়ার্ল্ড ওয়াইড সিভিল সার্ভিসে একটা বহু বিতর্কিত একটা বিষয়। কে প্রায়োরিটি পাবে, কে সুযোগ সুবিধা বেশি পাবে, তারপর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে নীতি প্রণয়ন সহায়তায় কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ অথবা কার গুরুত্বপূর্ণ হওয়া উচিত, ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিবেট আছে, বিতর্ক আছে। বাংলাদেশ সিভিল সার্ভিস আপনি জানেন, এখানে 26টা ক্যাডার পদ আছে। 2 ধরনের ক্যাডার ক্যাডার আছে আমরা জানি, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, আর একটা হচ্ছে স্পেশাল বা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। যারা জেনারেল ক্যাডার তাদেরকে আমরা বলছি জেনারেলিস্ট বা সাধারণজ্ঞ, আর যারা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার তাদেরকে আমরা বলছি এক্সপার্ট বা বিশেষজ্ঞ। কোনটার গুরুত্ব বেশি? আপনি আপনার লাইফে কি কেরিয়ার মানে এক্সপার্ট হিসেবে, কোন একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে আপনি সামনে এগিয়ে যেতে চান, নাকি ওভারঅল বিষয়ে আপনি একটা ধারণা নিয়ে আপনি একজন জেনারেলিস্টের ভূমিকায় অবতীর্ণ হতে চান? এই বিষয়টি ক্যাডার সিলেকশনের ক্ষেত্রে আমি মনে করি যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। জেনারেলিস্ট কারা, বিশেষজ্ঞ ক্যাডার কারা? জেনারেলিস্ট হচ্ছে এই যে বাংলা বিসিএস সার্কুলার আছে, সার্কুলারে দেখবেন আপনার বিসিএস প্রশাসন, বিসিএস পররাষ্ট্র, বিসিএস টেকনিক্যাল, সরি বিসিএস পুলিশ, বিসিএস আনসার, বিসিএস ফুড, বিসিএস ট্যাক্সেশন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কাস্টমস, এই ক্যাডারগুলো হচ্ছে বিসিএস জেনারেল ক্যাডার। এরকম 13টি ক্যাডারের মধ্যে সার্কুলার হয়েছে, আমি 50তম বিসিএস সার্কুলার দেখলাম। এছাড়া অন্য যে ক্যাডারগুলো আছে, যেমন বিসিএস জেনারেল এডুকেশন, বিসিএস হেলথ, বিসিএস ফিশারিজ, বিসিএস এগ্রিকালচার, বিসিএস পিডাব্লিউডি, তারপরে এটাকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, কিংবা এটাকে কি বলবো, রোডস অ্যান্ড হাইওয়েজ, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির যে আমাদের সাবজেক্টগুলো আছে, বিসিএস ভেটেরিনারি সায়েন্স, এই বিষয়গুলোকে আমরা বলছি প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। দে আর দ্য এক্সপার্টস।
সরি, তারা হচ্ছে বিশেষজ্ঞ। জেনারেলিস্ট যারা, তাদের কি রোল? এক্সপার্ট যারা, তাদের কি রোল? আমাদের মতো দেশগুলোতে, বিশেষ করে উপমহাদেশে, যেখানে ইন্ডিয়ান সিভিল, ব্রিটিশ ইন্ডিয়ান সিভিল সার্ভিস যারা ঐতিহ্যগতভাবে আমরা এসেছি, এখানে জেনারেলিস্টদের একটা ডমিনেন্স সবসময় দেখা যায়। এই আলোচনাগুলোতে কেউ কেউ ভুল বুঝতে পারেন, কিন্তু আসলে আমাদের বিষয়গুলো জানা দরকার। আমি যেটা বলছি এর বাইরেও আরো ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। আসলে আমরা যারা, ওই যে বললাম সোশ্যাল রিকগনিশন, এই একটা বিষয়ে আমরা অনেক ক্ষেত্রে আটকে যাই। জেনারেলিস্টদের দেখা যায় আমাদের মতো দেশগুলোতে প্রাধান্য একটু বেশি থাকে। তারা তাদের চাকরিতে একটু গুরুত্ব বেশি পেয়ে থাকেন, একটু ফোকাসে বেশি থাকেন। ক্ষেত্র বিশেষে চাকরির নেচারের কারণে তাদের সুযোগ সুবিধা একটু বেশি থাকে। তাদের এটা অথরিটি এক্সারসাইজের সুযোগটা একটু বেশি। এরা হচ্ছে জেনারেলিস্ট। আর যারা এক্সপার্ট, তারা আসলে তাদের কাজের প্রতি বেশি মনোনিবেশ করে, এবং তারা হচ্ছে স্পেসিফিক একটা কাজে তারা এক্সপার্ট হয়। তাহলে এই যে জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট, যারা যে জেনারেল ক্যাডার গুলো সাধারণভাবে বুঝবেন, এগুলো হচ্ছে আমাদের জেনারেল ক্যাডার, দে আর কল্ড জেনারেলিস্ট। আর যারা এই 14টা ক্যাডারের বাইরে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, হেলথ, জেনারেল এডুকেশন, টেকনিক্যাল, ফিশারিজ, এগ্রিকালচার বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে সাবজেক্টগুলো আছে, এই সবগুলো হচ্ছে স্পেশালিস্ট বা টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। সুতরাং আপনি কোনটাতে যাবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এটা কেন বললাম একটু আরেকটু খুলে বলি। আমরা অনেককে দেখেছি যারা স্পেশালিস্ট হিসেবে যোগদান করার পরেও পরবর্তীতে আবার জেনারেল ক্যাডারের জন্য পুনর্বার বিসিএস দিতে। এই জন্য বলছি, ক্যাডার চয়েসের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যারিয়ার শো, ক্যারিয়ার সেমিনারে কথা বলতে গিয়ে দেখেছি কোনো কোনো জায়গায় এটির ধারণা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা খুবই নাজুক অবস্থায় আছে। এই নাজুক অবস্থায় থাকার কারণে তারা হুট করে একটা ক্যাডার দিয়ে দেয়, আমি নাম বলছি না, দেওয়ার পরে আবার বললো যে এটা তো আমি চিন্তা করি নাই, ভাবি নাই। অথবা পরবর্তীতে ক্যাডার হওয়ার পরেও দেখা যায় তিনি আবার বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আবার নতুন করে রেস শুরু করার চেষ্টা করছেন। আমার মনে হয় আপনি যদি চিন্তা ভাবনা করে, ওই যে বললাম, আপনি নিজের পছন্দে বাঁচবেন, অন্য কি বলছে তা নয়। আপনি যেটা পছন্দ করেন, অনেক সুযোগ সুবিধা থাকে, এখানে তো আপনার যাওয়ার দরকার নাই, আপনি আপনার লাইফ আপনি ক্যারি করবেন। সো আপনি আপনার পছন্দ করে গুরুত্ব দিবেন, বাট কিন্তু আপনি আপনার নিজেকে একটু ভালো করে বুঝে শুনে চিন্তা করে আপনি নিজের পছন্দ ক্রমটা সাজাবেন, সেই পরামর্শটা আমাদের থাকলো। তাহলে আশা করি জেনারেলিস্ট এবং স্পেশালিস্টের ধারণাটা সম্পর্কে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্লিজ ইনবক্সে জানাবেন, আমি চেষ্টা করব টু মেক ইট মোর ক্লিয়ার। বিসিএস ক্যাডার চয়েসের ক্ষেত্রে, বিসিএস ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে কেরিয়ার গ্রোথের সম্ভাবনা কোথায় বেশি। যেটা কিছুটা ইঙ্গিত আমি প্রিভিয়াস ডিসকাশন জেনারেলিস্ট এবং স্পেশালিস্টের ক্ষেত্রে আমি দিয়েছি। কিছু ক্যাডার আছে যে ক্যাডারগুলোতে প্রমোশন গ্রোথ ভালো, কিছু ক্যাডার আছে যে ক্যাডারগুলোতে প্রমোশনগুলো গ্র্যাজুয়ালি টাইমলি হয়ে যায়, কিছু ক্যাডার আছে যেগুলোতে খুব দ্রুত প্রমোশন পেতে পেতে উপরের দিকে চলে যাওয়ার সুযোগ আছে। আর কিছু কিছু ক্যাডার আছে যেগুলোকে আমরা কিছুটা ব্লক ক্যাডার, ব্লক পোস্ট হিসেবে সমাজে ধরে নেওয়া হয়। আপনারা দেখবেন, আমরা মাঝে মধ্যে পত্র পত্রিকায় পড়ি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বিভিন্ন ক্যাডারের লোকজন মানববন্ধন করছে, তারা সরকারের কাছে নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবিগুলো জানাচ্ছে। তারা তারা দেখা যাচ্ছে তাদের একই বিসিএস এ জয়েন করার পরে কোনো কোনো বিসিএস কর্মকর্তা, তাদের বন্ধুরা 2-3টা প্রমোশন পেয়ে গেছেন, কিন্তু কোনো কোনো ক্যাডারে দেখা যাচ্ছে ওই প্রমোশনগুলো ওভাবে হয়নি। যেমন আপনি ধরেন, আমরা যদি 33তম 30তম বিসিএস গুলো, 31তম বিসিএস গুলোর দিকে তাকাই, সেখানে কিছু ক্যাডার দেখবেন, যেমন বিসিএস, প্রশাসন, পররাষ্ট্র, এই ধরনের কিছু ক্যাডার দেখবেন কয়েকটা প্রমোশন পেয়ে গেছে, একাধিক।
কিন্তু এখানে আপনি যদি আবার বিসিএস হেলথের দিকে তাকান, বিসিএস জেনারেল এডুকেশনের দিকে তাকান, অন্যান্য টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারগুলোর দিকে তাকান, তারা হয়তো দেখবেন কেউ কেউ কোনো প্রমোশন পায়নি, পেলেও একটা প্রমোশন পেয়েছে, একেবারে রিসেন্টলি হয়তো পেয়েছে, অনেক দাবি দেওয়ার পর, অনেক এক ধরনের প্রসেশন করার পরে এটা পেয়েছেন। সুতরাং আপনি দেখবেন, আপনি যখন চাকরি করতে চাচ্ছেন, আপনি চাকরির মধ্যে যেহেতু বাংলাদেশের একটা ওয়ান অফ দি বেস্ট অল্টারনেটিভস, বাংলাদেশ সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন, ওই সিভিল সার্ভিসের ক্যাডার পদগুলোর মধ্যে আপনি যেহেতু আবার অল্টারনেটিভ একটা আপনার মতো একটা বেস্ট পদে আপনি জয়েন করতে যাচ্ছেন, সেখানে কেরিয়ার গ্রোথটা কতটুকু আছে, আপনি কতটুকু যেতে পারবেন। আমরা বিসিএস মৌখিক পরীক্ষায় আমরা শুনে দেখি, আমরা মক ভাইভাতে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি বা পাবলিক সার্ভিস কমিশনও জিজ্ঞেস করে, আপনি এই ক্যাডার না দিয়ে এই ক্যাডার দিয়েলেন কেন প্রথম, অথবা প্রথমত আপনি প্রশাসন ক্যাডার, প্রথমত আপনি পুলিশ, কিংবা প্রথমত আপনি পররাষ্ট্র ক্যাডার দেওয়ার কারণটা কি। এটা পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত বিজ্ঞ বোর্ডগুলো শুনতে চায় অনেক সময়, একজন প্রার্থী সম্পর্কে জানার জন্য, তার জানাশোনা সম্পর্কে একটু বলতে পারেন একটু পরখ করে দেখার জন্য। আবার এই যে আমরা দেখি ক্যাডার চেঞ্জের জন্য যখন তারা পরীক্ষা দেয়, ক্যাডার চেঞ্জের সময় দেখা যায় জিজ্ঞেস করা হয়, আপনি তো বিসিএস অমুক সেক্টরে আছেন, আপনি বিসিএস তমুক ক্যাডারে আছেন, আপনি কেন আবার চেঞ্জ করে এটাতে আসতে চান? আসলে এটার উত্তরটা হচ্ছে, আলটিমেটলি আমরা যেটা দেখেছি, যেটা শুনেছি, যেটা পেয়েছি, আলটিমেটলি এটা হচ্ছে ক্যারিয়ার গ্রোথের কারণে। আপনি যেখানে প্রশাসন ক্যাডারে চাকরি করলে, পুলিশ ক্যাডারে চাকরি করলে আপনি ধারাবাহিকভাবে প্রমোশনগুলো পেয়ে যাচ্ছেন টুকটাক ব্যতিক্রম ছাড়া, অন্যান্য কিছু ক্ষেত্র আছে, বিশেষ করে স্পেশালিস্ট ক্যাডারগুলোর ক্ষেত্রে আপনার এখানে অনেক দীর্ঘসূত্রিতার প্রয়োজন হয়। যারা ধরেন প্রশাসন ক্যাডারে আছেন, তারা দেখবেন একটা ব্যাচ থেকে হয়তো কয়েকজন সচিব হওয়ার সুযোগ হতে পারে, কিন্তু যারা পুলিশ ক্যাডার তারা তো কয়েকজন পুলিশ আইজিপি তো হবেন না, বা আইজিপি মর্যাদার পোস্টে যাবেন না একটা ব্যাচ থেকে। আপনি সেখানে একইভাবে অন্য কোনো একজন ক্যাডারকে আপনি দেখতে পারেন, যে ক্যাডারটা থেকে আপনি একাধিক জন এরকম সচিব বা সচিব মর্যাদার পদে যাবেন। অনেক পদে দেখবেন হয়তো সে একটা এমন একটা লেভেলে গিয়ে থেমে যাচ্ছে যেটা সচিব বা সেই ইকুইভ্যালেন্ট নন। সুতরাং এটা পরবর্তীতে গিয়ে যখন কেরিয়ার যখন নির্বাহ করে লোকজন, তখন তাদের মধ্যে একটা সংকট তৈরি করে। হেনরি ফেল একটা টার্ম ইউজ করেছেন, স্প্যান অফ সার্ভিস লাইফ, চাকরি জীবনের ব্যক্তি, বা এটাকে বলবো সার্ভিসের ব্যাপ্তি। এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখি যে কম বয়সে চাকরিতে ঢোকা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ তার সার্ভিস লাইনটা অনেক বেড়ে যায়। সার্ভিস লাইন যদি বেড়ে যায়, তাহলে তার কেরিয়ার থেকে তিনি যখন অবসরের দিকে যাবেন, কেরিয়ার যখন তার সমাপনের দিকে যাবেন, শেষের দিকে এসে, তার কেরিয়ারের শেষের দিকে এসে তিনি কিছু ভালো ভালো পোস্টে যাওয়ার, তিনি ওই ক্যাডারের ওই পদে সর্বোচ্চ পদে যাওয়ার সুযোগ তার কাছে অবারিত থাকতে পারে, উন্মুক্ত থাকতে পারে। কিন্তু আপনি যদি ক্যাডার সিলেকশনের সময় কেরিয়ার গ্রোথের কথা চিন্তা করি, আমি এই কথাটা বলছি, এগুলোতে দেখেন আমি যেটা বলছি এটাই একেবারে চরম পরম সত্য, বিষয়টা তা নাও হতে পারে অনেকের দৃষ্টিকোণ থেকে। এটা মেনি মাইন্ডস, মেনি ম্যান মেনি মাইন্ডস, অনেকে অনেকভাবে এটা ব্যাখ্যা করতে পারেন। তবে আমরা অনেক অনেক স্টুডেন্টকে ডিল করে গত বেশ কিছু সময় আমরা দেখেছি এই ধরনের কিছু কাজ, এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমাদের ক্যান্ডিডেটদের মধ্যে থেকে থাকে। সুতরাং কারো যদি চিন্তা হয় অমুক ক্ষেত্রে যাবেন, অমুক পর্যায় পর্যন্ত যাবেন, তাহলে আপনি ফর্ম পূরণের সময় ক্যাডার চয়েসের ক্ষেত্রে আপনি এই বিষয়টি সুরাহা করে নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর হচ্ছে বিজ্ঞাপিত ক্যাডার পদের সংখ্যা। আপনি ক্যাডার পদ সিলেকশন করার সময়, ক্যাডার চয়েস করার ক্ষেত্রে আরেকটি বিষয়কে আপনি গুরুত্ব দিতে পারেন, সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট। আপনি যে ক্যাডারটা দিতে যাচ্ছেন সেই ক্যাডারে কেমন পোস্ট আছে, খালি আছে। আপনি এমন একটা পোস্ট দিতে যাচ্ছেন, একটা দুইটা পোস্ট আছে, 5টা 7টা পোস্ট আছে, একটু নিরাপদ কি নয় যেখানে পোস্ট বেশি? হ্যাঁ, কিছু সব প্রার্থী তো একই রকম নয়। কিছু প্রার্থী আছেন যারা আগে থেকে ক্যাডার, 50th আগে থেকে ক্যাডার, তারা যদি চান যে না আমি এখন ওই ক্যাডারটাতে যেতে চাই, বা ওই দুই তিনটা তিনটা চারটা ক্যাডারের মধ্যে যেতে চাই, তার জন্য কিন্তু বিষয়টা ভিন্ন। তার জন্য বিষয়টা ভিন্ন। তিনি চাইলে স্পেসিফিক একটা ক্যাডার, সে ফর বিসিএস পররাষ্ট্র ক্যাডার, অথবা সে কোনো একটা ক্যাডারে আছেন একজন প্রার্থী, তিনি হয়তো প্রশাসন ক্যাডারে যেতে চাচ্ছেন, একজন ক্যাডারে আছে তিনি হয়তো কোনো কারণে আবার অডিট ক্যাডারে যেতে চাচ্ছেন।
এই যে বিভিন্ন ধরনের আমাদের সবার তো মন মানসিকতা, চিন্তা অথবা এটাকে কি বলবো, রুচি একই রকম না, বিভিন্ন আছে। সুতরাং আপনি যখন ক্যারিয়ার সিলেকশন করবেন তখন আপনি দেখবেন, মনে রাখবেন কোন ক্যাডার এটা পড়ে। আগে তো আপনার একটা চাকরি নিশ্চিত করতে হবে বিসিএস এ। আপনি যখন একটা ফর্ম পূরণ করে দিচ্ছেন, একে এটা, দুইয়ে এটা, তিনে এটা, চারে এটা, দ্যাট মিনস আপনি কিন্তু অনেকগুলো অপশন আপনি দিয়ে যাচ্ছেন, অনেকগুলো অপশনের সুযোগ আপনি কাজে লাগিয়ে যাচ্ছেন। সুতরাং এই অপশনগুলোর সুযোগ যেহেতু আপনি নিচ্ছেন, দ্যাট মিনস ইউ হ্যাভ অল্টারনেটিভ থিঙ্কিং। আপনার কিন্তু একটা বিকল্প চিন্তা আছে। আপনি চাচ্ছেন ঠিকই বিসিএস প্রশাসন ক্যাডার, কিন্তু আরেকটা বিসিএস এক্স ক্যাডার হলেও কিন্তু আপনি চাকরি করবেন, করবেন না তা কিন্তু নয়। উই হ্যাভ মেনি ফ্রেন্ডস যারা ইন সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিসে, তারা দেখেছে যে প্রথম চয়েস ছিল এক্স ওয়াই জেড ক্যাডার, কিন্তু যখন তারা চাকরি করছেন অন্য ক্যাডারে চাকরি করছেন, হয়তো সেটা তার ফিফথ চয়েস, হয়তো সেটা তার থার্ড চয়েস, সেভেন্থ চয়েস বা 10th চয়েস হতেই পারে, যেখানে তার নাম্বার এবং যেখানে তার চয়েস মিলে গেছে, যেখানে তিনি সিলেকশনটা পেয়েছেন, চাকরি করছেন। আমাদের সমাজে চাকরি স্টিল, বিসিএস চাকরি এটা ম্যাটার্স করা অনেক ক্ষেত্রেই। অনেক আলোচনা সমালোচনা আমাদের সমাজে, আমাদের সমাজবিদরা বলে থাকেন, কিন্তু স্টিল আমাদের সমাজে অল্টারনেটিভের সুযোগের স্বল্পতার কারণে বা সোশ্যাল রিকগনিশনের কারণে বিসিএস চাকরিটাকে এখনো অনেক মানুষ কম্পারেটিভলি বেটার মনে করে। এই বেটার মনে করার কারণে আপনাকে কিন্তু, আপনি সিভিল সার্ভিসে যাচ্ছেন, গিয়ে সেখানে আপনার পছন্দ ক্রম থেকে হয়তো আপনি ফিফথটা পাচ্ছেন বা সিক্স পজিশনে গিয়ে পাচ্ছেন। আপনি ক্রম ঠিক করার সময় আপনার সম্ভাবনা যেখানে বেশি, সেখানেও কিন্তু আপনার চয়েস মেকিংটা হতে পারে বা আপনি করতে পারেন। যেমন বিসিএস প্রশাসন ক্যাডারে দেখবেন হয়তো 200টা পোস্ট আছে, বিসিএস পুলিশ ক্যাডারে দেখবেন হয়তো 50th বিসিএস এ আমার যদি ভুল না হয় 50টার মতো পোস্ট আছে। আবার দেখবেন হয়তো বিসিএস ট্যাক্সেশনের ক্ষেত্রে 57 পোস্ট আছে। তবে আবার আরেকটি ক্যাডার আপনি দেখবেন হয়তো বিসিএস ফুড ক্যাডার বা পোস্টাল ক্যাডার বা অন্য কোনো একটা ক্যাডার, হয়তো সেখানে 4টি পোস্ট আছে, 3টি পোস্ট আছে। পোস্ট যেখানে বেশি আপনার সম্ভাবনাটা একটু বেশি হওয়ার পসিবিলিটি বেশি। সুতরাং আপনারা চয়েস মেকিং এর ক্ষেত্রে, ক্যাডার চয়েস মেকিং এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু নাম্বারটাও একটু বিবেচনায় নিতে পারেন। ধন্যবাদ। এই যে বিষয়গুলো বললাম, আমি ফার্স্ট যেটা আপনাদেরকে বলেছি, কেন প্রার্থীরা বিসিএস দেয়, এটা আমি যদি একটু সামারি করি। ফার্স্ট কজ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি, একটা হচ্ছে পার্মানেন্ট জব, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ সো ফার দিস ইজ সোশ্যাল রিকগনিশন, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল ডিগনিটি, হোয়াট এভার আমরা যেভাবেই বলি না কেন, অর্থাৎ তার এই যে সামাজিক যে গ্রহণযোগ্যতা, সোশ্যাল যে অ্যাকসেপ্টেন্স, এটার কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা, আপনারা বিসিএস এর প্রতি বেশি আকৃষ্ট হন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা, কেন দেন, সুতরাং সিটগুলো কোথায় বেশি আছে সেটাকে আপনি অগ্রাধিকার বিনির্মাণের সময়, অগ্রাধিকার তৈরি করার সময় সেটা আপনি ভাববেন। দ্বিতীয় হচ্ছে নিজের পছন্দের ক্যারিয়ার, নিজের পছন্দের কেরিয়ার বা ক্যারিয়ার আপনাকে চিন্তা করতে হবে কোনটা আপনাকে বেশি টানে, কোন লাইফ স্টাইলটা। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রশাসন ক্যাডারে যারা আগে চাকরি করেছে তাদের হায়ারার্কিটা কি, তারা কোথায় কোথায় জব করে, তাদের জব নেচারটা কি, তাদের প্রমোশন কি, সুযোগ সুবিধা কি, ইত্যাদি আপনি দেখবেন। আবার বিশেষ করে জব নেচারটা, আবার যারা বিসিএস ট্যাক্সেশনে যারা কাজ করে তাদের জব নেচারটা কিরকম, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং যারা কাজ করে তাদের জব নেচারটা কিরকম, এবং আপনার সাথে, আপনার ইমেজের সাথে, আপনার চিন্তার সাথে, আপনার যে একটা ওন ক্যারেক্টার, সেটার সাথে কোন ক্যাডারগুলো একটু বেশি যায়, সেই চিন্তাটা আপনি করতে পারেন। 3 নম্বর যেটা হচ্ছে স্পেশালিস্ট জেনারেলিস্ট কনফ্লিক্ট, অর্থাৎ সাধারণ বিশেষজ্ঞ। আমাদের দেশে আমি সামারি করে যেটা বলতে চাই, স্টিল there is a clear dominance of generalist over specialist। সুতরাং যদি ক্যারিয়ার গ্রোথ চিন্তা করেন, আমার পরবর্তী স্লাইডের পরবর্তী যেটা স্লাইড, ক্যারিয়ার গ্রোথ চিন্তা করলে, এখতিয়ার চিন্তা করলে, সুযোগ সুবিধা চিন্তা করলে, সম্ভবত স্টিল জেনারেল ক্যাডার গুলো শুড বি গিভেন প্রায়োরিটি। ক্যারিয়ার গ্রোথ বললাম, যেখানে গেলে আপনি মনে রাখবেন ক্যাডার এবং নন ক্যাডারের মধ্যে একটা, ক্যাডার পদ এবং নন ক্যাডার পদের মধ্যে গুরুত্বপূর্ণ মৌলিক পার্থক্য হলো, নন ক্যাডার পদগুলো ব্লক পোস্ট, ক্যাডার পদগুলো হচ্ছে হায়ারার্কি থাকে, প্রমোশনের মাধ্যমে গ্রাজুয়ালি আপনি একটা জায়গায়, একটা পজিশনে আপনি চলে যান বা যেতে পারেন।
সুতরাং যারা আমরা বাংলাদেশের সেরা জবটা অল্টারনেটিভ মানে বিতর্ক বাদ দিলে সেরা জবটা আমরা পেতে চাই বাংলাদেশ সিভিল সার্ভিস, সুতরাং এখানে আমার নেচারের সাথে যদি মূল্যে আমি সেরা ক্যাডারটি পেতে চাই, তাহলে আপনি দেখবেন সেক্ষেত্রে আপনার কোন ক্যাডারটার কেরিয়ার গ্রোথ বেশি, কোনটাতে প্রমোশন স্মুথলি হয়, কোনটার জব নেচারটা হচ্ছে অনেক বেশি থ্রিলিং চ্যালেঞ্জিং, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যারা এগুলো ভালোবাসেন আবার মনে রাখবেন এই বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে থাকে হচ্ছে ক্যাডার পদের সংখ্যা, অর্থাৎ আপনি শুধু চয়েস করলে হবে না। ধরেন আপনি চয়েস করেন বিসিএস ট্রেড ক্যাডার সোফার, কিন্তু দেখবেন সার্কুলারে ট্রেড ক্যাডার নাই। আপনি এমন একটা ক্যাডার চয়েস করলেন প্রথম দিকে দ্বিতীয় দিকে বা তৃতীয় পছন্দ ক্রমে, যেটা পোস্ট সংখ্যা মাত্র একটু দুইটি তিনটি চারটি, এরকম থাকলে যে হবে না তা নয়, কারণ এটার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আপনার মেরিট পজিশন, আপনার বেশি নম্বর পাওয়া। আপনি মেধা তালিকায় ভালো দিকে থাকলে আপনি যে কোনো ক্যাডার চান 1 2 3 দিতে পারবেন, সমস্যা নাই। বাট আপনাকে যদি ক্যাডার পদ যদি বেশি থাকে, ভ্যাকেন্সি যদি বেশি থাকে, আপনার সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা পসিবিলিটিসও একটু বেশি হতে পারে। দ্যাট ইজ হোয়াই এটা আপনি চিন্তা করতে পারেন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পছন্দের ক্রমগুলো কি হতে পারে। আমি আজকে এটা প্রাইমারি আলোচনা আপনাদেরকে করে যাচ্ছি, সেটা হচ্ছে পছন্দ ক্রমগুলো আমাদের কি রকম হয় বা হবে, আমাদের অপশনস গুলো কি হতে পারে। আমি যে অপশনসটা দিয়েছি এখানে অল্টারনেটিভ চিন্তা করার সুযোগ একজন চাইলে নিতে পারেন, অল্টারনেটিভ চিন্তা করার সুযোগ আছে, অল্টারনেটিভ ভাবে কেউ এটাকে নিতে পারেন, ভাবতে পারেন। আমি দিয়েছি আমার যে গত 18 19 বছর 20 বছর ধরে এই ফিল্ডে বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যারিয়ার এক্সপেক্টেন্টদের সাথে কাজ করতে গিয়ে আমার যে আহ, কিছুটা যে অভিজ্ঞতা, স্বল্প অভিজ্ঞতা, সেখানে আমি এটা বলে যাচ্ছি। কেউ যদি আমার সাথে ডিফার করেন সেটাও করার সুযোগ আছে। আমি একটা মাত্র পছন্দক্রম না দিয়ে অল্টারনেটিভ কিছু পছন্দক্রম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনাদের যদি এখানে আরো আইডিয়া ক্লিয়ার হওয়া, কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার হয়, ইউ ক্যান মানে আরো ফার্দার কমিউনিকেট করতে পারেন। আমি একটু প্রথম পছন্দক্রমটা আপনাদেরকে বলতে চাই। আমি টোটাল স্লাইডে 5টি অপশন রেখেছি পছন্দক্রমের জন্য। তার মধ্যে ফার্স্ট পছন্দক্রম হচ্ছে আহ, একটু দেখেন, ফার্স্ট হচ্ছে বিসিএস প্রশাসন ক্যাডার। বিসিএস প্রশাসন ক্যাডারে দেখেন পোস্টের সংখ্যা হচ্ছে 200। বিসিএস পুলিশ ক্যাডারে ক্যাডার সংখ্যা হচ্ছে এই যে 50th বিসিএস এ ক্যাডার সংখ্যা হচ্ছে 50। শুল্ক ও আবগারি 40, কর 57, ফ্যামিলি প্ল্যানিং 36, নিরীক্ষা ও হিসাব 4, আনসার 13, সমবায় 9, এবং রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক আছে একটি পোস্ট, তথ্য অনুষ্ঠান। তথ্য ক্যাডারে এখানে হচ্ছে যে আপনার 3টা পোস্ট টোটাল। এই 3টার মধ্যে 3টা হচ্ছে ইনফরমেশন, খেয়াল করেন। এই একটা হচ্ছে তথ্য অনুষ্ঠান যেখানে 7টি পদ আছে, একটা হচ্ছে তথ্য অফিসার যেখানে 5টি পদ আছে, আর একটা হচ্ছে তথ্য বা বার্তা নিয়ন্ত্রক যেখানে 2টি পদ আছে। এটা কিন্তু অনেকেই তথ্য ক্যাডার একটা মনে করে। আপনি সার্কুলারটা একটু ভালো করে পড়বেন, আপনার সার্কুলার, আপনার বিসিএস এর সার্কুলার আপনার নিজের একটু পড়া দরকার, শুধু শুনে শুনে এটাতে যাবেন না, আপনি নিজে একটু পড়ে দেখবেন, যেখানে অস্পষ্টতা আছে সেটা আপনি ক্লিয়ার করবেন। আপনি এই আলোচনা শুনবেন, এরপরে হচ্ছে আপনার ইয়াটা দেখবেন, সার্কুলারটা দেখে নেবেন। তাহলে তথ্য, এটা 3টা ক্যাডার। এরপরে হচ্ছে পোস্টাল, ডাক ক্যাডারে 5টা পোস্ট আছে। বিসিএস সাধারণ শিক্ষা, এটা তো হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করে, কোন কোন সাবজেক্টে সাধারণ শিক্ষা ক্যাডার আছে, কোন কোন সাবজেক্টে নাই। যেখানে আছে সেখানে আবার পদসংখ্যার বিষয় আছে, কোন সাবজেক্টে কতজন, ইত্যাদি ইত্যাদি। আর যাদের জন্য প্রযোজ্য তারা বিসিএস আবার টেকনিক্যাল এডুকেশন যেটা আছে, বিসিএস এডুকেশন ক্যাডারটাও তাদের চয়েসে রাখতে পারে। তাহলে একটু খেয়াল করেন প্রথম পছন্দ ক্রমটা, এটার বিশেষত্ব কি। প্রথম পছন্দক্রমের বিশেষত্বটা হচ্ছে এখানে প্রায়োরিটি হবে অ্যাডমিনিস্ট্রেশন। প্রায়োরিটিটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। দোজ যারা অ্যাডমিনিস্ট্রেশনকে প্রেফারেন্স দেয়, যারা প্রশাসন ক্যাডারকে অগ্রাধিকার ভিত্তিতে পছন্দে রাখতে চায়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হতে চায়, এবং যারা বাংলাদেশের নীতি সহায়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকতে চায়, তাদের জন্য হচ্ছে এই ক্যাডারটি। তারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কাজ শুরু করে, এবং যাদের ভাগ্য সুপ্রসন্ন, যাদের ক্যারিয়ার সার্ভিস ভালো থাকে, যাদের ভাগ্য সহায় হয়, ভালো কাজ করতে পারে, তারা
সচিব পর্যন্ত হতে পারেন। এবং কারো যদি কপাল আরো বেশি ভালো হয়, তাহলে সচিবদেরও দুইজন বস সচিব থাকেন, অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি টু দি প্রাইম মিনিস্টার, এখন চিফ অ্যাডভাইজার, যেভাবে আপনি বলেন না কেন, সেখানে যাওয়ার সুযোগটা সাধারণত এই ক্যাডারের অফিসারদেরই হয়। সুতরাং আপনারা যারা প্রশাসন ক্যাডারকে প্রথম চয়েস হিসেবে রাখতে চান, আপনারা যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারকে, আমি আপনাদেরকে একটু কথা বলে রাখি, সেটা এটাই কিন্তু বাংলাদেশের রুট ক্যাডার, মনে রাখবেন। আপনার বাংলাদেশের সিভিল সার্ভিসটা শুরু হয়, মানে একটু প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় হচ্ছে ব্রিটিশদের আমল থেকে। আগে থেকেও সিভিল সার্ভিস ছিল অসংগঠিতভাবে, অবিন্যস্তভাবে, কিন্তু এটাকে ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচারে, মোর স্ট্যান্ডার্ড ফর্মাল অর্গানাইজেশন স্ট্রাকচারে নিয়ে আসছিল ব্রিটিশরা। এবং এখানকার একজন প্রবাদ পুরুষ হচ্ছেন বাংলাদেশের সিভিল সার্ভিস, ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিস প্রবর্তনের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস, যেটাকে ডেভেলপ করেছেন পরবর্তীতে কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। তাহলে তখন থেকে আপনি দেখবেন এই যে অ্যাডমিনিস্ট্রেটর আমরা আজকে বলছি, যেটাকে ডেপুটি কমিশনার বা ডিসি বলছি, ওয়ান্স ইট ওয়াজ কল্ড কালেক্টর অনলি, এখনো কালেক্টর বলা হয়। আপনি দেখবেন কালেক্টররাই পরবর্তীতে হয়ে যান ম্যাজিস্ট্রেট, দ্যাট মিনস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটাই আবার পাকিস্তান আমলে এসে আইয়ুব খান সরকারের সময় এরা ডেপুটি কমিশনার হয়ে যায়। দ্যাট মিনস আমাদের এখানে যে সিভিল সার্ভিস আমরা পাচ্ছি এখন, বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা রুট ক্যাডার হচ্ছে, সাধারণ ক্যাডার হচ্ছে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। এবং তারাই কিন্তু বাংলাদেশ যে প্রশাসনিক সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ বাংলাদেশ, তার লিডিং পজিশনে কিন্তু বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডাররাই অবস্থান করে। আপনি সে ফর একটা মিনিস্ট্রিতে গেলেন, মিনিস্ট্রিতে গিয়ে দেখবেন মিনিস্ট্রির হেড অফ এক্সিকিউটিভ কে, প্রধান নির্বাহী কে? প্রধান নির্বাহী হচ্ছেন মিনিস্টার অফ এ মিনিস্ট্রি। সে ফর ইকোনমিক ফিনান্স মিনিস্ট্রি, মোপা, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ ফিনান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আপনি যেটাই বলেন না কেন, হেড এক্সিকিউটিভ হচ্ছেন, ওটা হচ্ছে একজন মিনিস্টার। অ্যান্ড দ্য ভেরি ক্লোজ অফিসার অফ দ্যাট মিনিস্টার ইজ এ সেক্রেটারি, একজন সচিব। তাকে মন্ত্রণালয়ে, তিনি হচ্ছেন প্রশাসনিক প্রধান, আবার তাকে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার, পাও, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসারও বলা হয়। এই যে আপনি ভেরি ক্লোজ টু দা এক্সিকিউটিভস, নির্বাহীদের সবচেয়ে কাছাকাছি থাকার, তাদেরকে প্রভাবিত করার, তাদেরকে সহায়তা করার, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন কিছু দিয়ে এটাকে কি বলবো, ইকুইপড করার ক্ষেত্রে মেইন কি রোল প্লে করে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের যে অফিসাররা, তারা হচ্ছেন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের অফিসার। সুতরাং যারা বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চান, যারা বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম চয়েস রাখতে চান, তাদেরকে বলবো আপনারা ইন জেনারেল, এটা হচ্ছে সেকেন্ড চয়েস হিসেবে পুলিশকে রাখতে পারেন। থার্ড চয়েস হিসেবে আপনি শুল্ক অবকারী, কাস্টমস এন্ড এক্সাইজ যেটাকে বলছি, বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার, এইভাবে আপনারা এটা চিন্তা করতে পারেন। তবে একটু খেয়াল করেন, পুলিশের ক্ষেত্রে আর হচ্ছে আনসারের ক্ষেত্রে, এই দুটি ক্যাডারের ক্ষেত্রে বলবো এখানে একটা হাইট ইস্যু আছে। হাইট ইস্যু, একটা হাইট ইস্যু আছে। অর্থাৎ আপনাদের উচ্চতা যদি হয়, পুরুষ হলে 5 ফিটের উপরে, 5 ফিট 4 ইঞ্চি বা তার উপরে যদি হয়, আপনি পুলিশ এবং আনসার গুলো রাখবেন। যদি আপনার হাইট এর চেয়ে কম হয়, 5 ফিটের উপরে কিন্তু 5 ফিট 4, আর মেয়েরা হলে 5 ফিটের কম হলে, সেক্ষেত্রে তারা কিন্তু পুলিশ এবং আনসার ক্যাডারটা আপনাদের লিস্টে রাখবেন না। এখন টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে খেয়াল করেন, একজন ধরেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার আপনি রাখলেন, রাখার পরে যদি দেখা যায় যে আপনার সাবজেক্টে টেকনিক্যালও দেওয়ার সুযোগ আছে, দেন আপনি কিন্তু বিসিএস টেকনিক্যালটাও এডুকেশনের পরে, জেনারেল এডুকেশনের পরে আপনি দিয়ে দেবেন। আবার যদি এমন হয় এছাড়াও কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে আপনার যোগ্যতা আছে দেওয়ার জন্য, সে ফর ইউ আর এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স, আপনার যদি কথার কথা পরিসংখ্যান কর্মকর্তা, অনেক সময় দেখা যায় কোনো কোনো ক্যাডারের ক্ষেত্রে সেটা থাকে, যদি সেরকম থাকে সেটাকেও আপনি নিচের দিকে দিয়ে দেবেন। প্রথমে হচ্ছে প্রশাসন, দেন পুলিশ, দেন হচ্ছে ট্যাক্সেশন অর কাস্টমস এন্ড এক্সাইজ, দেন ফ্যামিলি প্ল্যানিং। এভাবে আপনি চিন্তা করতে পারেন। প্রথম 3-4টা ঠিক রেখে, আমি বলবো যে প্রথম অ্যাটলিস্ট 4-5টা ঠিক রেখে বাকিগুলো আপনি মোটামুটি ভাবে দিয়ে যেতে পারেন। এটা কোনটা খুব বেশি
এগিয়ে রাখলেন, কোনটা খুব বেশি পিছিয়ে রাখলেন, এটা খুব বেশি ম্যাটার করবে না, বা অতটুকু পর্যন্ত এখন আপনার চিন্তা করার ভাবনা করার দরকার নাই। আপনি প্রথম 5টা চয়েস, 1 2 3 4 5, এটা যথাসম্ভব চিন্তা ভাবনা করে আপনার রুচি অভিরুচি কিংবা আপনার চিন্তার সাথে ম্যাচ করে এবং ক্যাডার পদ সংখ্যা দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন। এটা হচ্ছে পছন্দক্রম 1, অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারকে প্রথম চয়েস দেয়, প্রশাসন ক্যাডার। ঠিক আছে, এরপরে হচ্ছে, এরপরে পছন্দক্রম 2। এবার দেখেন, যারা পুলিশ ক্যাডারকে বেশি গুরুত্ব দেন, যারা পুলিশ ক্যাডারে যেতে চান, পুলিশ ক্যাডারে যারা যেতে চান, এবং এখানে ওই যে বললাম একটা হাইট ইস্যু আছে, হাইট, আর একটা কথা বললাম আনসার, হাইট ইস্যু আছে। যারা পুলিশ ক্যাডারকে প্রথমে রাখতে চান, যাদের এলিজিবিলিটি আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা এবং হাইট ইত্যাদি ঠিক আছে, তারা পুলিশ ক্যাডারকে প্রথম চয়েসে রাখলে একে পুলিশ রাখতে পারেন, একে পুলিশ রাখতে পারেন। আমি ওভারঅল সবগুলোর উপরে একটা ফিনিশিং দিব। দ্বিতীয়ত হচ্ছে সেক্ষেত্রে আপনি প্রশাসন ক্যাডার রাখতে পারেন, এরপর হচ্ছে অন্যান্য ক্যাডার আপনি গেলেন। আপনি যে ক্যাডারই দেন না কেন, আপনার কিন্তু নম্বর যত বেশি দেন, এটা এমন নয় যে আপনি কোনো একটা ক্যাডার নিচে দিলেন বা উপরে দিলেন, আপনি কম নাম্বার পেলে হবে, কম প্রিপারেশন নিলে হবে, কম প্রচেষ্টা থাকলে হবে, বিষয়টা কিন্তু ওরকম নয়। আপনি যে ক্যাডারটাই দেন না কেন, সিভিল সার্ভিসের যেগুলো সার্কুলার হয়েছে, আপনার বিবেচনায় আপনি যেটাকে লাস্ট ক্যাডার মনে করেন, সেটার জন্য যদি আপনাকে পরীক্ষা দেন, আপনার প্রিপারেশনের প্রস্তুতি সর্বোচ্চটা আপনাকে নিতে হবে। তাহলে যারা সার্বিকভাবে পছন্দক্রম 2 রাখবেন, তারা হচ্ছে পুলিশ ক্যাডারের এই চিন্তাটা করতে পারেন। অন্যান্য ক্যাডারগুলো দেওয়ার পরে শেষের দিকে বিসিএস সাধারণ শিক্ষা, বিসিএস শিক্ষা ইত্যাদি এটা রাখতে পারেন। এটা কেন শেষে, বা এটাকে অন্যভাবে কি করা যায়, এটা আমার আলোচনার পরবর্তী স্লাইডে আপনি আশা করি পাবেন। এবার আমরা দেখব পছন্দক্রম 3। আমাদের মধ্যে কেউ কেউ আছেন যারা পরীক্ষার্থী, ফরেন অ্যাফেয়ার্স এরা যারা পছন্দ করেন, এরা এই যে থার্ড পছন্দক্রম, যেটা তৃতীয় পছন্দক্রমটা আপনারা চয়েস করতে পারেন। থার্ড পছন্দক্রমে আপনি প্রথমে কি আছে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স কেনার, পররাষ্ট্র কেনার। দ্বিতীয় কি আছে, বিসিএস প্রশাসন কেনার। তৃতীয় কি আছে, পুলিশ কেনার। ওই যে বললাম হাইট ফ্যাক্টর খেয়াল করবেন, হাইট ফ্যাক্টর খেয়াল করবেন। তাহলে প্রথমত পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় হচ্ছে প্রশাসন ক্যাডার, তৃতীয় হচ্ছে পুলিশ, শুল্ক অবকারী, ট্যাক্সেশন। আপনি আপনার এটা একেবারে হুবহু এটা ফলো করবেন নট নেসেসারি, আপনি চাইলে কোনো একটা 3 4টা 5টা পরে গিয়ে কোনো একটা আগে পরে করবেন, আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। তাহলে পররাষ্ট্র ক্যাডার একটু খেয়াল করেন, যারা ডিপ্লোমেট হতে চান, যারা কূটনীতিক হতে চান, যারা দেশের প্রতিনিধিত্ব করতে চান, দেশে বিদেশে চাকরি করতে চান, তাদের জন্য অনেকের জন্যই পররাষ্ট্র ক্যাডারটা পছন্দক্রম থাকতে পারে। কিন্তু গত কয়েক বছর আমি অনেক অনেক বহু বহু মক ভাইভা দিতে গিয়ে দেখেছি, অনেকেই শুধুমাত্র বিদেশ যাব এই চিন্তায়, বিমানে চড়বে এই চিন্তায়, অন্যরা দিয়েছে সেই চিন্তায়, নিজে ইংরেজি সাবজেক্টে গ্রাজুয়েশন করেছে বলে অথবা আইআরএ গ্রাজুয়েশন করেছে বলে অনেকেই একটা ফ্যান্টাসি থেকে বিসিএস পররাষ্ট্র ক্যাডার প্রথম চয়েস দিয়ে বসে, অপেক্ষাকৃত ভালো প্রস্তুতি না থাকার পরেও। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটু সচেতনতা দরকার আছে। যে আপনার যোগ্যতা থাকলে যে কোনো ক্যাডারই চয়েস আপনি দিতে পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ওই যে বললাম এমনিতে মন চাইছে, বন্ধুরা দিচ্ছে, অমুক সাবজেক্টে পড়ছি সেজন্য এটা দিতে হবে, এই ধরনের আমার মনে হয় চিন্তাগুলো যদি যৌক্তিক কারণ না থাকে, আপনার পছন্দের যথেষ্ট কারণ না থাকে, তাহলে এই ক্যাডারটা প্রথম চয়েস দেওয়ার দরকার নাই। আপনি খেয়াল করবেন, আমি যখন বিসিএস প্রশাসন ক্যাডার প্রথম দিয়েছি, দ্বিতীয় চয়েস দিয়েছি বিসিএস পুলিশ ক্যাডার, তৃতীয়ত হয়তো ট্যাক্সেশন বা অন্য কোনো একটা ক্যাডার দিয়েছি, সেখানে কিন্তু আমি আর পররাষ্ট্র ক্যাডার রাখি না।
অ্যাট দি সেম, আমি দ্বিতীয় পছন্দক্রমেও তাই করেছি। যখন পুলিশকে প্রথম চয়েস হিসেবে রেখেছি, দ্বিতীয় প্রশাসন রেখেছি, তৃতীয়ত সরাসরি আমি আবার শুল্ক, আবগারি, কর ইত্যাদি ইত্যাদি ক্যাডারগুলোতে চলে গেছি। সেখানে কিন্তু আমি প্রশাসন ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার আর রাখি নাই। যদি আপনি চিন্তা ভাবনা করে পছন্দ করেন বলে আপনার কনফিডেন্স আছে বলে আপনি যদি মনে করেন যে আপনি পররাষ্ট্র ক্যাডারে যাবেন, ওকে ফাইন, আপনি পররাষ্ট্র ক্যাডার প্রথমেই দেন। প্রথমে দেওয়ার পরে এইভাবে আপনি চিন্তা করতে পারেন। এবার আসেন 4 নম্বর। এটা হচ্ছে আবার অ্যাডমিন প্লাস, প্রশাসন প্লাস। একটু খেয়াল করেন, এই ক্যাডারটা একটু ডিফারেন্ট। এটা হলো, অনেকে আছেন যারা কোনো কারণে, বিশেষ করে হাইটের কারণে হতে পারে বা অন্যান্য কোনো কারণে হতে পারে, এক একজন এক একটা পছন্দ হয়, প্রশাসন ক্যাডার দিয়ে পুলিশ বা আনসার ইত্যাদি অনেকে দিতে চান না বা দেন না, অথবা ধরেন যে তার হাইট টাইটের সমস্যা আছে। আবার এটা একটা কারণ। অন দি আদার সাইড আরেকটা কারণ থাকে, কেউ কেউ সরাসরি ফিনান্স অথবা ইকোনমিক রিলেটেড ক্যাডারগুলোতে যেতে চান। যেমন বিসিএস ট্যাক্সেশন ক্যাডার, যেমন বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, যেমন বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, যেমন বিসিএস ট্রেড ক্যাডার। এই ধরনের ক্যাডারগুলোতে যাওয়ারও একটা প্রবণতা আমরা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্যান্ডিডেটের দেখতে পাই। বিশেষ করে যারা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এইচআরএম, মার্কেটিং, ফিন্যান্স, এই সাবজেক্ট, অ্যাকাউন্টিং, এই সাবজেক্টগুলো থেকে যারা এসেছেন, তাদের একটা অংশ দেখা যাচ্ছে তারা এই যে অডিট ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, এগুলোতে কাজ করতে চান। আপনারা যদি সেক্ষেত্রে দিতে চান, আপনি যদি এগুলো প্রথমেও রাখেন সমস্যা নাই। যদি এটার প্রতি আপনার দুর্বলতা, আপনার ইচ্ছা যদি প্রকট হয়, তাহলে আপনি প্রথমে রাখতে পারেন। তবে আমার একটা পরামর্শ থাকবে, আপনারা জিনিসটা এইভাবে চিন্তা করতে পারেন, প্রশাসন, কাস্টমস, কর, এভাবে চিন্তা করতে পারেন। ঠিক আছে? আর যদি সেক্ষেত্রে নেতাই এগুলোর প্রতি যদি আপনাদের পছন্দ বা দুর্বলতা, ঝোঁক বেশি হয়, তাহলে এগুলোকে আপনি আরো শুরুর দিকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এটাকে আমি নাম দিয়েছি প্রশাসন প্লাস। অর্থাৎ এটা ইকোনমিক রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড যে ক্যাডারগুলো, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস রিলেটেড যে ক্যাডারগুলো আছে, সেগুলোতে যারা যেতে চান, তারা হয় সরাসরি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, ট্রেড, এই ক্যাডারগুলো দিতে পারেন। ট্রেড বোধহয় এবারে সার্কুলারে নাই, সুতরাং ট্রেড বাদ। অথবা শুরুর দিকে প্রশাসন রেখে আপনি পরবর্তীতে এই যে কাস্টমস এন্ড এক্সাইজ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, এই ক্যাডারগুলো রাখতে পারেন। এটাও আপনার জন্য একটা চয়েস মেকিং হতে পারে। পাঁচ নাম্বার একটু খেয়াল করেন। এখানে এই পছন্দক্রমে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার এক বা একাধিক পদ থাকতে পারে। আবার মানে এই এই বিষয়টা অনেক একটু বোঝার একটু বিষয় আছে, খেয়াল করেন। আমাদের মধ্যে কেউ কেউ আছেন ডক্টর। ডক্টররা অধিকাংশই, কিছু ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশই বিসিএস হেলথ প্রথম চয়েস দেয়। মানে এটা একমাত্র, শুধু প্রথম না, একমাত্র চয়েস দেয়। তাহলে পছন্দক্রম পাশে আমি বলবো, আপনারা যারা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে যেতে চান, যাদের জেনারেলে যাওয়ার ইচ্ছা নাই, অথবা বোধ ক্যাডার দিলেও যারা প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারটাকে অগ্রাধিকারে রাখতে চান, তাদেরকে আমি বলবো সরাসরি তারা একটা, অথবা যার জন্য প্রয়োজন দুইটা, অথবা কারোর জন্য প্রয়োজন তিনটা, যদি সম্ভব হয় এইভাবে ক্যাডার চয়েস দেবেন। অর্থাৎ সরাসরি বিসিএস হেলথ, সরাসরি বিসিএস জেনারেল এডুকেশন, সরাসরি বিসিএস হেলথ অ্যান্ড বিসিএস ফ্যামিলি প্ল্যানিং। ঠিক আছে? এরকম করে, অথবা বিসিএস জেনারেল এডুকেশন, বিসিএস টেকনিক্যাল এডুকেশন, যেভাবে আপনার ইচ্ছা আপনি কিন্তু আপনার পছন্দক্রমটা দিতে পারেন। এখানে একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো
অন্যান্য প্রফেশনাল বা টেকনিক্যাল, এটা হচ্ছে আগের স্লাইডের সাথে অনুগামী হয়ে আলোচনাটা খেয়াল করেন। প্রফেশনাল ক্যাডার মধ্যে আমরা এটা কি পাই, এটা পরিসংখ্যান একটা ক্যাডার আছে, বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা পোস্ট আছে একটা। কেউ যদি মনে করেন যে আমি শুধু পরিসংখ্যানে যেতে চাই, আমি আপনাদেরকে শুরু দিকেই বলেছি নাম্বার অফ পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট গুলো আপনারা একটু খেয়াল করবেন, এখানে শুধু একটা মাত্র পোস্ট। তাহলে এটা প্রথম চয়েস দিয়ে বসে থাকার কোনো লজিক্যাল কারণ আছে বলে আমার মনে হয় না। সুতরাং আপনি হুট করে প্রথম চয়েস এটা না দেওয়াটাই উচিত হবে বলে আমি মনে করি আপনার চাকরির বাজারে। বিসিএস রেলওয়েতে যারা যেতে চান, রেলওয়েতে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পদের ক্যাডার পদের মধ্যে আবার ওই যে গুচ্ছ বলতে পারেন, তাদের জন্য দেখেন 14টা পোস্ট আছে, কোনোটাতে আটটা কোনোটাতে একটা দুইটা করে। কেউ যদি চান যে বিসিএস রেলওয়েতে যাবেন, তিনি শুরুর দিকে গিয়ে কি করতে পারেন, একটা দুইটা তিনটা এভাবে চয়েস দিয়ে এগুলো দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা বোথ ক্যাডার দিবেন, সরাসরি এই টেকনিক্যাল ক্যাডার গুলো প্রথম চয়েস না দেওয়াটাই ভালো বলে আমি মনে করি। অন্যরা অন্যভাবেও চিন্তা করতে পারে। সড়ক ও জনপথ, রোডস অ্যান্ড হাইওয়েজ, এখানে আবার দেখলাম যে অনেকদিন পরে অনেক বেশি পোস্ট, 32+ নয়, টোটাল 41টা পোস্ট আছে। আপনারা যদি কেউ মনে করেন এই সাবজেক্টে পড়ে এই সাবজেক্টগুলোতেই থাকবেন, আপনি এটা প্রথম চয়েস দিয়ে বসে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি এটা দিবেন এটা দিবেন, এখানে দুইটা পোস্ট আছে, এগুলো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। তথ্য তো দেখেন এটা আবার এই তথ্য কিন্তু সাধারণ তথ্য নয়, এই তথ্য হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল তথ্য। 33টা পোস্ট, অনেক পোস্ট আছে। আপনারা শুধুমাত্র তথ্য না দিয়ে অন্যগুলোর সাথে সম্পৃক্ত করে একটা শেষের দিকে চয়েস হিসেবে এটা রাখতে পারেন। জনস্বাস্থ্য প্রকৌশল, পাবলিক হেলথে 22টা পোস্ট আছে। বন, এটাও যারা এনজয় করে তাদের জন্য এটা টেকনিক্যাল ক্যাডার, কিন্তু বনও এটা অনেকেই দেখলাম যে পছন্দ করে এরকম একটি ক্যাডার। ফিশারিজে যারা অনেকগুলো পোস্ট, 50 পোস্ট। টেকনিক্যাল ক্যাডার গুলোতে দেখা যাচ্ছে এবার অনেকগুলো পোস্ট আছে, 55, যারা ফিশারিজের আছেন। তো ফিশারিজের যারা যারা নিয়ত করেছেন, যারা চিন্তা করছেন যে আপনি ফিশারিজ নিয়েই কাজ করবেন, সে ফিশারিজ ফার্স্ট এটা দিয়ে চুপ করে বসে থাকতে পারবেন, আর কিছু না দিলেও সমস্যা নাই। বাট আমি তাদেরকে বলবো যাদের বোথ ক্যাডার হওয়ার সুযোগ আছে টেকনিক্যাল ক্যাডারের জন্য, তাদেরকে আমি বলবো বোথ ক্যাডারের প্রার্থী হওয়ার পরামর্শ দিব। ঠিক আছে। এবার পশু সম্পদ বা আমরা যেটাকে লাইভ স্টক বলি, সেখানে দেখা যাচ্ছে 10টা পোস্ট আছে, দুইটা পরে। কৃষিতে 3টা পোস্টে 158টা পোস্ট আছে দেখেন। হেলথে হিউজ পোস্ট, 650। জাস্ট একটা বিসিএস হেলথ নিয়ে স্পেশাল বিসিএস শেষ হলো, প্রায় 3000+ ডক্টরস সিলেকশন পেয়ে আছে। আবার সাথে সাথে যে 50th বিসিএস, সেখানেও হিউজ অনেক ডাক্তার, 650, 650 ডাক্তার নেবে। সুতরাং আমাদের ডাক্তার বন্ধুরা যারা আছেন, এটা তাদের জন্য একটা বড় সুযোগ। যারা 48তে কাজে লাগাতে পারেন নাই, তারা 50th বিসিএস এ কাজে লাগান, অথবা যারা ফ্রেশ ডাক্তার আছেন তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। অনেক পোস্ট, কিন্তু অনেক পোস্ট, অনেক পোস্ট। ফ্যামিলি প্ল্যানিং 48টা পোস্ট। আপনার রিসেন্ট যে বিসিএস এর রেজাল্টটা হলো 45th বিসিএস বা 45তম বিসিএস, সেখানে দেখা গেছে ডাক্তার ফ্যামিলি প্ল্যানিং এ প্রায় 400 কর্মকর্তার পোস্ট ভ্যাকেন্ট, খালি আছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন রিকমেন্ড করার জন্য উপযুক্ত প্রার্থী পাইনি। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ ক্যারিয়ার, মনে রাখবেন। এই ফ্যামিলি প্ল্যানিং এটা আবার টেকনিক্যাল, 48টা পোস্ট আছে। খাদ্য 7টা পোস্ট, পিডাব্লিউডি তে দেখা যাচ্ছে 32+39, অনেকগুলো পোস্ট আছে। কারিগরি শিক্ষাতে আপনি দেখেন 5 3 4 কয়েকটা কয়েকটা করে পোস্ট থেকে প্রায় 21টার মতো পোস্ট আছে, যেটা আমরা বললাম বিসিএস টেকনিক্যাল এডুকেশন। তাহলে এই পোস্টগুলো এখানে কেবলমাত্র বিসিএস জেনারেল সাধারণ শিক্ষাটা আমি দেখতেছি না। সাধারণ শিক্ষা, কেউ যদি চান যে সাধারণ শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটাকেই অগ্রাধিকার ভিত্তিতে রাখবেন, প্রথমে রাখবেন, এবং অন্য কোনো ক্যাডারকে রাখবেন না, তারা এটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ডাক্তাররা যেহেতু এলিজিবল, বিসিএস হেলথের পরে আপনি 2 নম্বরে বিসিএস ফ্যামিলি প্ল্যানিংটা রাখতে পারেন। ঠিক আছে। এবং আপনি আহ, এই যে টেকনিক্যাল যত পোস্ট আছে, বিশেষ করে বিসিএস জেনারেল এডুকেশন এবং বিসিএস হেলথ, এই দুইটা বাদ দিয়ে অন্যান্য যে টেকনিক্যাল ক্যাডার গুলো আছে, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, আপনারা যদি বোথ ক্যাডার যদি আপনারা চিন্তা করেন, আমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে। একটা চাকরি পাওয়ার জন্য অপেক্ষাকৃত অনেক, অলমোস্ট সবার জন্যই
ডাক্তার এবং বিসিএস হেলথ এবং বিসিএস জেনারেল এডুকেশন যারা একটু বেশি পছন্দ করেন, তারা ছাড়া অন্যদের সবাইকে আমি বোধ কাটা দিতে বলবো। আর ডাক্তাররা যারা আছেন তারা এডুকেশনের বিসিএস হেলথের পাশাপাশি বিসিএস ফ্যামিলি প্ল্যানিংটা নিয়েও চিন্তা করতে পারে। একটু খেয়াল করেন, এখানে একটা লাইন দিয়েছি, আমি আমার আলোচনাটাকে একটু ক্লোজ আপ করে দিচ্ছি। প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সব ক্যাডারেই রাখতে পারেন, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যারা বোথ ক্যাডারের প্রার্থী হতে যোগ্য, যারা বোথ ক্যাডারকে আপনার প্রার্থী হিসেবে রাখতে পারেন, তারা বোথ ক্যাডারে যাবেন। অ্যাকসেপ্ট যারা নিজের প্রফেশনাল বা টেকনিক্যাল ফিল্ড চেঞ্জ করতে চাচ্ছেন না, তারা বাদে। যেমন একজন ডক্টর, আপনি চাচ্ছেন যে আপনি ডাক্তারি লাইনেই থাকবেন, আপনার বোধ ক্যাডারে যাওয়ার দরকার নাই। একজন প্রার্থী যিনি চাচ্ছেন যে তিনি তার সাবজেক্টের শিক্ষক হতে চান এবং সেখানে সে তার কোনো কনফিউশন নাই, তাহলে তিনি সরাসরি বিসিএস জেনারেল এডুকেশন দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যদের ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে বোথ ক্যাডার প্রার্থী হতে, ইভেন এডুকেশন ক্যাডারে যারা, তারাও আমি দেখেছি এডুকেশন ক্যাডারে এবার পোস্ট একটু কম, যেহেতু রিসেন্টলি একটা বিসিএস জেনারেল এডুকেশন একটা বড় বিসিএস প্রায় 600+ ডাক্তার বিসিএস জেনারেল এডুকেশন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, সেই জন্য বিসিএস জেনারেল এডুকেশনে এবার পদগুলো একটু কমই মনে হয়েছে আমার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা বোথ ক্যাডার চয়েস করবেন। আমি এই জিনিসটাকে একটু 1-2 মিনিট আবার একটু সামারি করে আনতে চাই। পছন্দক্রম একে তাদের রেখেছি যারা প্রশাসন ক্যাডারকে প্রথম চয়েস দেয়, তারা দ্বিতীয় চয়েস হিসেবে, যদি তার যোগ্যতা হাইটের সমস্যা না হয়, অপছন্দের তালিকা না থাকে, তাহলে প্রশাসনের পরে পুলিশ, এরপরে হচ্ছে ট্যাক্স বা কাস্টমস, ফ্যামিলি প্ল্যানিং, এগুলো রেখে তার পছন্দক্রমটা দিতে পারেন। আর যারা পুলিশকে বেশি পছন্দ করেন, তারা পুলিশকে প্রথমে রেখে দ্বিতীয়তে প্রশাসন রাখতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড পছন্দক্রম। যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যেতে চান, বিসিএস পররাষ্ট্র ক্যাডারে, তারা বিসিএস পররাষ্ট্র ক্যাডারকে প্রথমে রেখে প্রশাসন, পুলিশ, এরপর অন্যান্য ক্যাডারগুলোকে সাজাতে পারেন। পছন্দক্রম 4, অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ইকোনমিক, যেটা বললাম, শুরুতে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনি টেকনিক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির যে ক্যাডারগুলোতে বেশি, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কাস্টমস অ্যান্ড এক্সাইজ, ট্যাক্সেশন, ট্রেড, এই ক্যাডারগুলো যেগুলো বিজ্ঞপ্তি পদে আছে, সেগুলো আপনি করতে পারেন কি নাম্বার অফ পোস্ট হিসেবেও আপনি বিবেচনায় নিতে পারেন, এভাবে দিতে পারেন। আর কেউ যদি একটু বেশি বায়াসড হন যে না আপনি ওগুলোতেই করবেন, তাহলে সেক্ষেত্রে প্রশাসনটাকে আপনি উইথড্র করে নিয়ে অন্যান্যভাবে সিরিয়াল করতে পারেন। সেক্ষেত্রে শুল্ক, অবকারী, কর, নিরীক্ষ হিসাবের পরে আপনি প্রশাসন চলে যাবে, সমস্যা নেই। আর আরেকটা ইন জেনারেল একটা কথা ছিল, সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার থার্ড চয়েসে দিলে তো পররাষ্ট্র ক্যাডার দিলেন, এরপর প্রশাসন দিলেন, অন্যান্য ক্যাডার দিলেন। কিন্তু কেউ যদি প্রশাসন ক্যাডার, পররাষ্ট্র ক্যাডারকে প্রথমে রাখতে না চান, প্রথমে রাখতে না পারেন বা চিন্তা না করেন, তাহলে আর ক্যাডার লিস্টে না রাখাটাই মনে হয় ভালো হবে, যেহেতু দিলেও পাবেন না, সুতরাং রেখে লাভ নাই। লাস্ট যে কথাটা বলবো, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আজকের আলোচনা, বুঝে শুনে নিজের পছন্দের ক্যাডার চয়েস দেবেন। এটা অমুক বন্ধু বলেছে বলে, ওবায়দ স্যার বলেছেন বলে, অমুক স্যার বলেছেন বলে, অমুক ভাইয়া বলেছেন বলে এটা এই ক্যাডার দিব, আমাকে দিতে হবে, বিষয়টা কিন্তু মোটেও তা নয়। এখানে ক্যাডার দেওয়ার ক্ষেত্রে আপনি নিজে কি চিন্তা করেন, নিজের ফিউচার কেরিয়ার লাইফটাকে আপনি কিভাবে চিন্তা করছেন, কিভাবে ভাবছেন, আপনি আপনার চিন্তা, আপনার রুচিতে আপনি কিভাবে ম্যাচ করতে পারেন, সেভাবে চিন্তা করেই আপনি ক্যাডার চয়েসটা দেন। এক। 2 নম্বর হচ্ছে ক্যাডার পাওয়ার ক্ষেত্রে নিজের প্রাপ্ত নম্বর এবং পছন্দক্রম অগ্রাধিকার পাবে। আপনি ক্যাডার দিয়ে দিয়েছেন কিন্তু প্রিলিতে ফেল করে বসে আছেন, রিটেনে ফেল করে বসে আছেন, অথবা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছেন কিন্তু আপনার নম্বর কম, তাহলে আপনি পছন্দের ক্যাডার পাবেন না। তো যে ক্যাডারই আপনি চান না কেন, যে ক্যাডারটি আপনি হতে চান না কেন, আপনার প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি কি করবেন, পড়ালেখা করতে হবে। আপনাকে সিরিয়াস
যেহেতু বলে দেওয়া হয়েছে 30শে জানুয়ারি আপনাদের কি হবে, 30শে জানুয়ারি আপনাদের পরীক্ষা হয়ে যাবে প্রিলিমিনারি। ইউ আর সো লাকি। আপনারা যারা 50th বিসিএস ক্যান্ডিডেট, এদের মতো লাকি, এদেরকে দেখলে তো অন্য বিসিএস প্রার্থীরা ঈর্ষা করবে আপনাদেরকে। ফর দি ফার্স্ট টাইম, ইতিহাসে প্রথমবার হয়েছে। এবং আমি মনে করি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং পাবলিক সার্ভিস কমিশন এটার জন্য ধন্যবাদ আশা করতে পারে, পেতে পারে। আমরা তাদেরকে ধন্যবাদ দিও বটে। সেটা হচ্ছে তারা আমাদের অনেক দিনের প্রত্যাশায় রোড ম্যাপ দিয়ে দিয়েছে। ওরা একটা ক্যালেন্ডার ফলো করছে, যেখানে সার্কুলারের সাথে সাথে প্রিলিমিনারি ডেট, প্রিলিমিনারি রেজাল্ট ডেট, লিখিত পরীক্ষা শুরুর ডেট, লিখিত পরীক্ষার রেজাল্ট ডেট, ভাইবা বা মৌখিক পরীক্ষা শুরুর ডেট এবং ফাইনাল রিকমেন্ডেশন ডেট পর্যন্ত তার উল্লেখ করা আছে। এটা আমি মনে করি দোজ হু আর বিসিএস ক্যান্ডিডেটস তাদের অ্যাসপেক্ট থেকে চিন্তা করলে ইটস এ গ্রেট নিউজ। এবং পাবলিক সার্ভিস কমিশন যেহেতু চাচ্ছে, পাবলিক সার্ভিস কমিশন যেহেতু পজিটিভ, এটা এই যে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটা বড় চাওয়া ছিল হচ্ছে কোটামুক্ত বৈষম্যহীন একটা, এটা কি তরুণদের কর্মসংস্থানের কাজটা যেন স্মুথলি, অনেস্টলি, ভালোভাবে সময়ানুগভাবে হয়, সেই জিনিসটাই পূরণ হতে যাচ্ছে। আমার মনে হয় যেহেতু আমরা প্রিলিমিনারি ডেট, রিটেন এবং ভাইবার পরীক্ষা সম্পর্কে রোডম্যাপটা আগেই পেয়ে গেছি, আমাদের এখন থেকে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি আমাদের বিসিএস প্রস্তুতি, বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। জাস্ট একটা বছর পর আগামী অক্টোবর মাসে মাসে কিন্তু আপনি রিকমেন্ডেশন পাবেন। ইট উইল বি আ গ্রেট নিউজ যদি পাবলিক সার্ভিস কমিশন এই রোড ম্যাপটা এক্সিকিউট করতে পারে। বন্ধুরা যারা শুনেছেন, আহ, আমি তাদের সবাইকে বলবো আপনারা এই বিসিএসটাকে সিরিয়াসলি নেন। আপনারা এই বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন, এই বিসিএস পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন, বুঝে শুনে ক্যাডার লিস্টটা করেন। শুধু এটা নয়, আপনি সিরিয়াসলি সময় ধরে প্রস্তুতি নেন। আপনি বিসিএস জেনেসিসের সহায়তা নিতে পারেন। তাদের অনলাইন এবং অফলাইনে ক্র্যাশ ব্যাচ আছে, বা ক্র্যাশ ব্যাচ আরো নতুন ক্র্যাশ ব্যাচ হতে যাচ্ছে। আপনার জেনেসিসের যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা এই পেজের ইয়াতে গিয়ে, আপনার ইনবক্সে গিয়ে তাদেরকে নক করতে পারেন। আমি যতটুকু অবজার্ভ করেছি, তাদেরকে নতুন পরিচিত হলেও দে আর ডুইং এ গ্রেট জব, মানে সার্ভিস দেওয়ার জন্য বিসিএস প্রার্থীদের জন্য। সুতরাং এই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেন। আমার মনে হয় আপনারা যদি ভালো চেষ্টা করেন, এমন হতে পারে আগামী বছর এই সময় আমরা আপনাদের রিকমেন্ডেশনের মিষ্টি খেতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা পেজের ইনবক্সে জানাবেন। আমরা সময় সুযোগ হলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।